দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। মনির হায়দার, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেলে। কেমন আছেন আপনি? ভালো থাকার চেষ্টার মধ্যে আছে। আচ্ছা, আর কয়েকদিন পরেই নির্বাচন, তো সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। একই সঙ্গে আপনারা যারা যারা নিয়োগ পেয়েছিলেন তাদেরও মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, যদি একটু বলেন। পূর্ণাঙ্গ কথা হলো, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি গণভোট এবং একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুটো ভিন্ন জিনিস। গণভোট এবং নির্বাচন দুটো দুই উদ্দেশ্যে করা হয় বা হচ্ছে, এবং বাংলাদেশে এটা চতুর্থ গণভোট। এর আগে 3বার হয়েছিল, কিন্তু আগের গণভোটগুলোর তুলনায় বৈশিষ্ট্যগতভাবে এবং উদ্দেশ্যগতভাবে এটা রাত দিন তফাৎ। মানে অন্তর্বর্তী সরকার চলে যাবে, নির্বাচিত পার্লামেন্ট আসবে, নতুন সরকার গঠিত হবে, এটাই একটা গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক প্রক্রিয়া। সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোন পটভূমিতে কি ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিল এবং সেই ম্যান্ডেট পূরণের ক্ষেত্রে, সেই লক্ষ্য হাসিলের ক্ষেত্রে সরকার কতদূর অগ্রসর হয়েছে, এবং যে নির্বাচন এবং গণভোট হতে যাচ্ছে সেটা দ্বারা আসলে আমরা কি অ্যাচিভ করব। কেবল একটা নতুন সরকার আসবে এটাই নাকি আর কিছু? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একেবারেই ব্যতিক্রমী একটা সরকার। এটা তত্ত্বাবধায়ক সরকার না। প্রথমে এই বিভ্রান্তি থেকে আমাদের পরিষ্কার হতে হবে। এটা তত্ত্বাবধায়ক সরকার না, এটা একটা অভ্যুত্থান পরবর্তী অনেক বড় রকমের দায়িত্বপ্রাপ্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাবে, এটা নিয়ে অনেক প্রপাগান্ডা, মিথ্যাচার চালানো হচ্ছে। রিয়ালিটি হলো যে এই জাতীয় সংসদ নির্বাচনের পরে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা যথাসময়ে শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণের পর যথাসময়ে যথারীতি জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়ে যাবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হবেন, তার নতুন সরকার গঠিত হবে, সেই সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব শেষ করে বিদায় নেবে। এবং এটা অতীতে যেভাবে হতো ঠিক একইভাবে হবে। এই গণভোটে জয়ী হওয়া না হওয়ার সঙ্গে প্রফেসর ইউনূসের ব্যক্তিগত ভালো মন্দ, এই সরকারের কোনো একজনেরও ব্যক্তিগত ভালো মন্দের কোনো সম্পর্ক নাই। এই গণভোটটা হচ্ছে পিওরলি এদেশের জনগণের ভাগ্য বিড়ম্বনা থেকে জাতিকে উদ্ধার করে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার কার্যক্রমে তো আপনি সরাসরি ছিলেন, এবং সেখানে এমনও হয়েছে যে পথের মিল নেই, মতের মিল নেই, প্রচুর উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। আসলে সেই অভিজ্ঞতাগুলো কেমন ছিল? সৌভাগ্য দুর্ভাগ্য যাই বলেন, মানে জাতির জীবনে এরকম পরিস্থিতি না আসাই ভালো, কিন্তু আবার দরকারও আছে। কোনো জাতি তো একদম প্রথম দিন থেকে মসৃণভাবে নির্ভুল পথে যাওয়া শুরু করতে পারে না। তো আমরা 54 বছর নানা রকম ভুল বিচ্যুতির বৃত্তে ঘুরপাক খেয়ে তারপরে আমাদের সন্তান তুল্য কিশোর তরুণেরা জীবন দিয়ে জুলাই অভ্যুত্থান সংগঠিত করেছে। এটা তো কোনো দেশের মানে প্রত্যাশা হতে পারে না, কিন্তু আমাদের এটা করতে হয়েছে। তো সেই তাদের যে ত্যাগ, এই যে 1000-এরও বেশি মানুষের জীবন এবং রক্ত বহু মানুষের, এই ত্যাগের মধ্য দিয়ে আমরা একটা অপরচুনিটি বা একটা সুযোগ পেয়েছি যে দেশটাকে সঠিক পথে ঘুরিয়ে নেওয়ার। এটার সঙ্গে নিজে থেকে নিজ ইচ্ছায় যুক্ত হয়েছি ব্যাপারটা এমন না। আমার ভাগ্য আমাকে নিয়ে এসছে বলতে হবে। আমি দেশের বাইরে ছিলাম, আমাকে যে কারণেই হোক মাননীয় প্রধান উপদেষ্টা মনে করেছেন যে এটার সঙ্গে আমার যুক্ত হওয়া দরকার বা আমি হয়তো কোনো ভূমিকা কন্ট্রিবিউট করতে পারবো। তিনি আমাকে ডেকে আনলেন এবং তার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে জাতীয় ঐক্যমত্য কমিশনকে সাপোর্ট দেওয়া বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের দায়িত্বটা পালন করা, লিয়াজোটা করা, এই দায়িত্বগুলো আমার উপরে ছিল। আমি সচেষ্ট ছিলাম আমার সর্বোচ্চটুকু দিয়ে যে এই প্রক্রিয়াকে সফল করার জন্য আমার ন্যূনতম যতটুকু ভূমিকা রাখার সেটা রাখবার। যে দলিলটা তৈরি করা হয়েছে এটা এই নির্বাচনের সামনের নির্বাচনকে ঘিরে না, কিংবা 10 বছর 5 বছরের জন্য না, এটা একটা স্থায়ী দলিল। বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের যে প্রধান আকাঙ্ক্ষা, যে বাংলাদেশের, সেই বাংলাদেশ তৈরি করবার জন্য যে রাজনৈতিক সংস্কৃতি দরকার, সেখানে না যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নাই। সেখানে ফিরে যেতেই হবে, এবং সেখানে যেতে হলে এই জুলাই জাতীয় সনদ 2025 লাগবেই। এটার ভেতর দিয়েই যেতে হবে। ধরুন 2024 সালের অভ্যুত্থানে যে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীরা
পতিত হয়েছে, পলাতক হয়েছে, তারা যদি কোনোদিন নিজেদের ভুল সংশোধন করে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হতে চায়, তাদেরকেও এটার ভেতর দিয়েই আসতে হবে। তাদের জন্য এর চাইতে ভালো আর কোনো পথ খোলা থাকবে না, কারণ এটা সবার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, সবার অধিকার এবং সুযোগ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে এই জুলাই জাতীয় সনদে। আপনি পেশায় একজন সাংবাদিক ছিলেন, আপনি দেশের শিক্ষার হার এবং বোধগম্যভাবে মানুষ কতটুকু পড়তে পারে, বুঝতে পারে, এটা আপনি খুব ভালো করেই জানেন মানসম্মত শিক্ষার কি অবস্থা। প্রশ্নটা করছিলাম আসলে হ্যাঁ না ভোটের যে প্রশ্নগুলো, এ ব্যাপারে যদিও আপনারা ব্যাপক প্রচারণা চালিয়েছেন, এটা সত্য, কিন্তু তারপরও আপনি কি মনে করেন যে মানুষজন বুঝতে পারবে এবং তার মতামত দিতে পারবে? মানে শতভাগ বুঝতে পারবে এই আশা করাও ঠিক না, আর বিশ্বাস করার কোনো কারণ নেই। আমি বরং যেটা বলবো যে এইটা একটা বড় রকমের সাংবিধানিক সংস্কারের উদ্যোগ। সংবিধান জিনিসটা তো খুব সহজবোধ্য না, এটা কাঠখোট্টা একটা বিষয়, শিক্ষিত লোকেরাই বোঝে না ঠিকঠাক মতো। বুঝলে তো আর সংবিধান বিশেষজ্ঞ দরকার হতো না, সাধারণ আইনই তো আমরা বুঝি না, এই জন্য আইনজীবীর কাছে যাই, আইন বিশেষজ্ঞের কাছে যাই। সুতরাং একটা বড় রকমের সংবিধান সংস্কারের যে সুপারিশমালা, এটা সবাই সহজে বুঝবে, এটা বিশ্বাস বা আশা করা, এটা আমি মনে করি না ঠিক হবে। কিন্তু কি জন্য গণভোটটা হচ্ছে, কি জন্য এই জুলাই সনদের ভেতরে কি আছে, যেগুলো আছে সেগুলোর উদ্দেশ্যটা কি, এটা মানুষকে বোঝানো খুব কঠিন না। সেটা হলো 54 বছর ধরে আমাদের এখানে যে অচলায়তনের বৃত্ত, আমরা এটা ভাঙতে চাই। আমরা প্রতিটি মানুষের মর্যাদা এবং সুযোগ নিশ্চিত করতে চাই, সমতা নিশ্চিত করতে চাই, আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই। সেটা নিশ্চিত করবার জন্য যত ধরনের সুপারিশ দরকার সবাই মিলে বসে আলাপ আলোচনা করে সেগুলোই বইয়ে আমরা লিখেছি সবাই মিলে। হ্যাঁ, এখন আপনার সামনে কয়টা প্রশ্ন? প্রশ্ন একটা, এই বইয়ে 84টা সুপারিশ, 48টা সংবিধান বিষয়ক, এবং সে 48টাকে 4 ক্যাটাগরিতে ভাগ করে ব্যালটে উল্লেখ করা হয়েছে। 4 ক্যাটাগরি, 4টা প্রশ্ন না, কিন্তু 4টা বিষয়ও না, 48টা বিষয়, 4 ক্যাটাগরি, একটা প্রশ্ন। আপনি কি ফ্যাসিবাদকে আর ফিরিয়ে আনতে চান না চান না? আপনি কি জুলাই অভ্যুত্থানকে পূর্ণতা দিতে চান না চান না? আপনি মুক্তিযুদ্ধের যে অবাস্তবায়িত আকাঙ্ক্ষা বা অঙ্গীকার, সেটাকে বাস্তবায়ন করতে চান কি চান না? প্রশ্ন একটাই। আপনি যদি চান এগুলোর পক্ষে থাকেন, আপনি হ্যাঁ দিবেন, নইলে আপনি না দিবেন। বাকি বিস্তারিত জানার যাদের আগ্রহ আছে তাদের সামনে এই লিফলেট থাকবে, এই লিফলেট যেটা সামারাইজ করা আছে, যারা আরও বিস্তারিত জানতে চান তারা এটা পড়বেন, জুলাই জাতীয় সনদ। যারা আরও বিস্তারিত জানতে চান তাদের জন্য 1000 সুপারিশের বইও আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু নয়, বিভিন্ন সভা সমাবেশেও অনেকে বলার চেষ্টা করেন যে সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, তো হ্যাঁ যদি জয়যুক্ত হয় সেক্ষেত্রে সেখানে সংস্কার কার্যক্রমেই সরকারের উপায় বর্তায় বলে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, এমন কেউ বলছেন বা বলার চেষ্টা করছেন। এক্ষেত্রে আপনাদের অবস্থান? আমি তো বলেছি এটা ডাহা মিথ্যা কথা। দেখুন, এই গণভোটে যা পাশ হবে সেটা বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, যাদের পার্লামেন্টে প্রতিনিধিত্ব থাকবে, আপার হাউস লোয়ার হাউস বোথ, যারা নির্বাচিত হবে জাতীয় সংসদ এবং উচ্চ কক্ষে, দায়িত্ব তাদের। তারা যাতে দায়িত্বটা পালন করতে পারে সেই জন্য জনগণের ম্যান্ডেটটা গণভোটের মাধ্যমে তাদেরকে নিয়ে দেওয়া হচ্ছে, তাদের উপর একটা দায়িত্ব অর্পণ করা হচ্ছে, তাদেরকে এক ধরনের নৈতিক বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা হচ্ছে, বা আইনি বাধ্যবাধকতাও বলতে পারেন। এখন এই সুপারিশ বাস্তবায়ন করতে 20 বছর লাগবে, কথার কথা ধরে নিলাম, কারণ নারী প্রতিনিধিত্ব জাতীয় সংসদ, এটা বাস্তবায়নের জন্য 20 বছরের বেশি লাগবে পর্যায়ক্রমে। তো এখন কি প্রফেসর ইউনূস 20 বছর ক্ষমতায় থাকবেন? এটা মিথ্যাচার শুধু না, এটা অবান্তর, এটা একেবারেই অবাস্তব একটা কল্পনা। যারা এসব প্রচার করছেন আরও মিথ্যাচার করছেন। তারা বলছেন জুলাই কি বলে গণভোটে যদি হ্যাঁ পাশ করে তাহলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না নাকি, তারা বলে এটা কি আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে না, এটা এক পক্ষ বলে। আরেক পক্ষ বলে 71 সাল নাই হয়ে যাবে, মুক্তিযুদ্ধ মুছে যাবে। এগুলো ডাহা মিথ্যা কথা। প্রথম কথা হলো বিসমিল্লাহ, আল্লাহর উপর আস্থা বিশ্বাস, এইসব সম্পর্কে জুলাই জাতীয় সনদ, এগুলো তো সংবিধানে আছে। জুলাই জাতীয় সনদ এ বিষয়ে কোনো আলোচনাই যায়নি, যা আছে তা থাকবে। তারপরে জুলাই জাতীয় সনদের আপনি ভূমিকা পড়ে দেখেন, এখানে সবচাইতে বেশি আপহোল্ড করা হয়েছে মহান মুক্তিযুদ্ধ, কারণ এটা আমাদের জাতির জীবনের সবচেয়ে বড় ঘটনা। এর চেয়ে বড় ঘটনা তো হতে পারে না, ওটা আমার জন্ম। 71 সাল আমার জন্ম, 2024 সাল হলো আমি আমার জন্মকে কিভাবে সার্থক করব সেই পথ বাতলে দেওয়া হচ্ছে।
আমি কেন একটার সঙ্গে আরেকটা কম্পেয়ার করতে যাব, আমি কেন একটাকে নাই করব আরেকটাকে বড় করব, এটা হতে পারে না। এগুলো হচ্ছে মতলববাজেরা তাদের উদ্দেশ্য বা অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য অপপ্রচারগুলো চালাচ্ছে।